সাফওয়ান, কিছু একটা আসছে আমাদের দিকে। আমি তার শব্দ পাচ্ছি। সেটা ক্রমেই গাঢ় হচ্ছে। সাফন ওর চারিদিকে নজর বুলালো। ওদের দুজনের কারোর চোখেই গগলস নেই। কারটা কোথায় গেছে তার উপরেই আর সেসব খেয়াল করার সময় হয়নি। দুজনের চোখের উজ্জ্বলতায় আকাশের আবছা অন্ধকারের ভেতরেই সন্ধ্যা তার মতো জলজল করছে। সাফন বুঝলো হয়তো শত্রুপক্ষেই ওদের পিছু নিয়েছে আবার, যারা রবার্টের যেটা হামলা চালিয়েছে। ওরা হয়তো তারাই। আর এই কাজ হারবার্টের ছাড়া আর অন্য কারো নয়। সাফন নানা কসরত করে প্রাণপণ চেষ্টা করলেও যত সম্ভব দ্রুত সামনে এগোনোর জন্য। 200 কিলো থেকে কতখানি ওরা এগিয়ে যেতে পেরেছে জানে না, তবে জঙ্গলটা এখনো অনেকখানি দূরে। এতখানি পথ শত্রুর আক্রমণ থেকে বেঁচে কিভাবে এগোবে সেটাই ভাবতে লাগলো ও। আর তখনই হঠাৎ রুমেশা চিৎকার দিয়ে বলে উঠল, সাফওয়ান, ওরা আমাদের দিকেই আসছে। নিজের অ্যাপার্টমেন্টের বিশেষ কামরায় ঘরময় আর্ট পেপার আর বিভিন্ন রকমের রং ছড়িয়ে ছিটিয়ে তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পেন্টিং ফ্রেমে হট প্রেসড পেপারে পেন্টিং করছে হারবার্ট। তার গায়ের টি শার্টটাতে রং লেগে আছে বিভিন্ন রকমের। এই একটা কাজে হারবার্ট খুবই পারদর্শী। ও কারোর একজনের স্কেচ তৈরি করছে। আজ ওর কেন জানি খুব আফসোস হচ্ছে একটা জীবন সঙ্গিনীর জন্য। ওরও তো একটা ফ্যামিলি হতে পারতো, কিন্তু হয়নি। মনের মতো মেয়ে পাওয়া দুষ্কার। কাউকেই ওর মনে ধরে না, কেউ ওর টাইপের নয়। বয়স এখন 45-এর কোঠায়। এই বয়সটা কি খুব বেশি, ভাবলো হারবার্ট। এমন সময় ফোনটা বেজে উঠল ওর। স্কেচ তৈরির সময় কেউ ফোন দিক, এটা ওর মোটো পছন্দ না, কিন্তু আজকের দিনটা ভিন্ন। ফোনটা পেয়ে সেদিকে এগিয়ে গেল হারবার্ট। টেবিলের উপর থেকে শব্দ করে বাজতে থাকা ফোনটা তুলে রিসিভ করে কানে ধরতেই ও পাশ থেকে কেউ একজন বলে উঠল, বস, আমরা পেয়ে গেছি ওদেরকে। এখন আপনার আদেশের অপেক্ষায় আছি। ওদের দুজনকেই বাঁচাবো। সাফওয়ানকে সরিয়ে দাও, প্রয়োজন নেই ওর ভেনমের আমার। ওর সাথে মেয়েটিকে নিয়ে আসো আমার কাছে। তবে খেয়াল রেখো মেয়েটির শরীরে যেন কোনো আঁচড় না লাগে, নইলে কিন্তু তুমি তোমার প্রাণটাও হারাবে। ওকে বস, আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই হবে। এরপরেই কলটা বিচ্ছিন্ন হয়ে গেল। হারবেট স্কেচটা সম্পূর্ণ না করে বেরিয়ে এলো সে কামরা থেকে। রুমেশের ছোট্ট মুখটাও ফুটে আছে সেই স্কেচ পেপারে। হারবার্ট সেখান থেকে বেরিয়ে নিজের কামড়ে এসে ওর দেওয়ালে ঝোলানো কম্পিউটার স্ক্রিনটাতে একটা ভিডিও প্লে করলো। তারপর কামড়ে থাকা ডিভাইনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে স্ক্রিনের দিকে। সেখানে দেখা যাচ্ছে বব কাটিং দেওয়া কালো পোশাকে আবৃত অসম্ভব রকম সুন্দর আর জলজলে চোখের একটা মেয়ে লড়াই করে যাচ্ছে হারবার্টের গার্ডদের সঙ্গে। কালো পোশাকটার ভেতর দিয়ে ফুটে উঠেছে তার পাতলা শরীরের অসাধারণ ঢেউ খেলানো সৌন্দর্য। হারবার্ট মুগ্ধ হয়ে দেখছে মেয়েটির ফাইটিং স্কিল। এই ভিডিওটা সকাল থেকে কম করে হলেও 50 বার দেখেছে সে। এতটুকু সৈনি এই বাঘা বাঘা লোকগুলোকে মেয়েটি কিভাবে কৌপাকাত করলো সেটাই আশ্চর্যের সাথে ভেবে চলেছে হারবার্ট। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই সে নিজের মনে মনে বলে উঠল, তোমার জন্য আমার চাইতে উপযুক্ত কাউকে পাবে না তুমি, লিটল বেবি। হারবার্ট উঠল এবার ডিভাইন থেকে। তারপর নিজের রুমের ভেতর থাকা মিররের সামনে গিয়ে দাঁড়ালো। এত যাবৎকাল খুব কম দিনই জিম স্কিপ করেছে সে। নিজের শরীর আর স্বাস্থ্যের প্রতি সে খুবই যত্নবান বরাবরই। শরীরে তার এক ফোঁটাও মেদ জমতে পারেনি। মুখে জলাইনগুলো এখনো সাফ। কে বলবে তার বয়স 45? শুধু চুলদারিগুলোতে সামান্য পাক ধরেছে। সে অবশ্যই ওই মেয়েটির উপযুক্ত। শুধু সে বয়সে একটু বেশি বড়। কতই বা 20? এ আর এমন কি, এখন তো কত মেয়েরাই তাদের থেকে বয়সে কত বড় বড় পরিতে বিয়ে করেছে। ওটা কোনো ম্যাটারই না। বাচ্চা মেয়েটাকে হ্যাপি রাখলেই হয়েছে। কিন্তু সে কি হ্যাপি থাকবে হারবার্টের সাথে? হ্যাপি তো তাকে থাকতেই হবে। হারবার্ট তো এখনো ভার্জিন। মনের দিক থেকে সে হাজার মেয়েকে দেহে দিল, মন তো দেয়নি। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। হ্যাপি তো মেয়েটাকে থাকতেই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভেবেই মুচকি হাসলো হারবার্ট। তারপর আবার চলে গেল নিজের স্কেচ পেপারটা সম্পূর্ণ করতে। ভোরবেলা রাস্তায় গুটি কয়েক লোকজন হাঁটাচলা করছে। ঠান্ডা হয়ে আছে চারপাশ। মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে। আর তার ভেতর দিয়ে ঝড়ে বেগে ছুটে চলেছে সাফন আর রুমাইশা। ওদের প্যারাশুটটাতে বুলেট লেগে ছিদ্র হয়ে গেছে। বুলেট লাগা অবস্থাতেই সেটা আমাজনের দিকেই তীব্র গতিতে ছুটে গেছে অনেকখানি। আর তারপরে সাফন আর রুমাইশাকে নিয়ে মুখ ধুপে সেটা মাটিতে পড়েছে। সাফনের পায়ে চোট লেগেছে, তেমন ছুটতে পারছে না ও। রুমেশা ওর সামনে সামনে ছুটছে। আমাজন এখনো 80 কিলো। এত দ্রুত
ছুটে পার করা সম্ভব নয়। তার উপর সাফনের পায়ে জখম। ফাইটার জেট থেকে হারবার্টের গার্ডরা সাফনদের প্যারাশুট লক্ষ্য করে বুলেট ছুড়েছে, আর তারপরে সাফনের মাটিতে মুখ থুবড়ে পড়লেই জেট থেকে গার্ডরা প্যারাশুট দখল করে অস্ত্র শস্ত্র নিয়ে নেমেছে ওদেরকে কবজা করতে। বর্তমানে সাফনদের পেছন পেছন হারবার্টের গার্ডরা ছুটে আসছে, কিন্তু সাফনদের দৌড়ানির গতির সাথে পেরে উঠছে না ওরা। সাফন আর রোমাইশার বর্তমানে ওদের চোখের নাগালের বাইরে। তারপর রাস্তাগুলো দিয়ে ওরা দলে দলে বিভক্ত হয়ে ওদের খোঁজে লেগে পড়েছে। সাফন প্রচণ্ড চিন্তা আছে, রুমাশা অন্তঃসত্ত্বা, আর ওর এই অবস্থায় প্রাণপণে দৌড়াচ্ছে ও। সাফনের পায়ে চোট, ও নিজেও ঠিকমতো দৌড়াতে পারছে না। এখন চাইলেও রুমাইশাকে কোলে নিয়ে ও দৌড়াতে পারবে না। রুমাইশা ছুটতে ছুটতে আরও কিছু দূর দাঁড়িয়ে গেল। হঠাৎ করে ও আর পেরে দিচ্ছে না, পেটের ভেতর অসম্ভব রকম ব্যথা করছে, মোচড় দিয়ে উঠছে তলপেটের কাছটাতে, চোখ মুখ ওর ব্যথায় কুঁচকে যাচ্ছে। ওকে থামতে দেখে সাফনও থামলো। রুমাইশার কাছে এসে ওর মুখটা ধোয়াতে আগলে নিয়ে জোরে দম ফেলতে লাগলো। রুমাইশার ব্যথায় কুঁচকে যাওয়া মুখটার দিকে অস্বারী চোখে তাকিয়ে ও জর্ণ গলায় বলে উঠল, আমি একজন ব্যর্থ স্বামী। আমার স্ত্রীর এমন দুর্দিনে আমি তার জন্য কিছুই করতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আমার জানা নেই। রুমাইশা প্রতি উত্তরে কিছুই বলল না। প্রচণ্ড ব্যথায় ওর মুখের বলিগুলো যেন হারিয়ে যেতে লাগলো। সাফনের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে ও দাঁড়িয়ে রইল মাঝ রাস্তায়। ঠিক তখনই একজন স্থানীয় এগিয়ে এলো ওদের দিকে। লোকটা এসে সাফন আর রুমাইশার থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে বলল, আপনারা ঠিক আছেন? আপনাদের কোনো সাহায্য লাগবে? উনি কি অসুস্থ? রুমাইশাকে দেখিয়ে জিজ্ঞেস করলো লোকটা। সাফন তার দিকে চোখ তুলে তাকাতেই লোকটা ভড়কালো, কিন্তু সাথে সাথে পরিস্থিতি সামনে নিল সাফন ও লোকটাকে বলল, ভয় পাবেন না, এটা একটা কাপল কস্টিউম। গতকাল রাতে আমরা একটা পার্টিতে ছিলাম, ভোরবেলা সেখান থেকেই সরাসরি চলে এসেছি, তাই আর মেকআপ রিমুভ করিনি। লোকটা আশ্বস্ত হলো সাফনের কথায়। লোকটাকে এমন অস্থির নিঃশ্বাস ফেলতে দেখে সাফন আবার বলল, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, কিন্তু আমাদের কাছে গাড়ি নেই। আমাদেরকে কোনোভাবে যদি সাহায্য করেন তবে খুব উপকার হয়। লোকটা রুমাইশার দিকে আরও একবার দেখলো। রুমাইশাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব যন্ত্রণায় আছে। লোকটার মায়ে হলো অনেক, বলল, আপনারা এইখানেই দাঁড়ান, আমি এখনই আমার গাড়ি নিয়ে আসছি। লোকটা সেখান থেকে চলে যেতেই সাফন রুমাইশাকে নিয়ে পাশের একটা বাড়ির প্যাচির কোণে লুকিয়ে পড়ল। হারবার্টের গার্ডরা যদি এর ভেতর ওদের কাছে পৌঁছে যায় তবে সেটা খুবই খারাপ হবে। সাফনের এখন নিজের জন্য কোনো চিন্তা নেই। ওর মস্তিষ্কে পুরোটা জুড়ে এখন রুমাইশা আর ওর অনাগত সন্তানের চিন্তা। ওদেরকে বাঁচিয়ে রাখতে নিজের সবটুকু দিয়ে দিবে সাফন। খানিকক্ষণ পর সে লোকটা তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা রংচটা সাদা রঙা গাড়ি নিয়ে। লোকটা রাস্তার উপর এসেই আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো সাফন আর রুমাইশাকে। সাফন তখন রুমাইশাকে নিয়ে বেরিয়ে এলো সেই বাসাটার কোণা থেকে, আর তারপর রুমাইশাকে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে দরজাটা খুলে বসে পড়লো সিটে। ওরা ঠিকঠাকভাবে বসার পর লোকটা জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাবেন? হসপিটালে নাকি বাসাতে? আমরা বাসাতেই যাব। বাসাটা কোথায়? আমাজন। গাড়ির ভেতর আরও একবার বমি করে দিয়েছে রুমাইশা। এত ছোটাছুটির ফলে ওর শরীরটা একেবারেই যেন নেতিয়ে গেছে। পেটের বাচ্চাটা না থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না। সেই ছোট্ট মাংসপিণ্ডটা হয়তো মায়ের এমন ছোটাছুটির কারণে মোটেও ভালো নেই। গাড়ির ভেতর কোনো পানি নেই, তাই গাড়ি থামিয়ে রুমাইশার জন্য পানির ব্যবস্থা করতে গেল সাফন। রুমাইশাকে গাড়িতে রেখেই গেল, কিন্তু গাড়িটা থেকে নামার সময় ওর মনে হচ্ছিল যেন কলেজার আধাখানা গাড়িতে রেখে যাচ্ছে সে। পেছন থেকে হারবার্টের ছেলেরা এসে কত দূর পৌঁছেছে তা জানে না সাফন। কখন না জানি ওরা নাগাল পেয়ে যায় ওর আর ওর প্রাণপ্রিয় স্ত্রী। সাফন খুবই দৌড়তার সাথে আশপাশে গিয়ে কোনো এক জায়গা থেকে বোতল নিয়ে এক প্রকার ছুটে এলো গাড়ির কাছে। তারপর গাড়ির ভেতর ঢুকেই লোকটাকে বলল, দাঁড়ানোর প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি গাড়ি চালু রাখুন। ক্রিস্টোফার সাফনের কথা মতো গাড়ি চালানো জারি রাখলো, আর সাফন গাড়ির ভেতরেই রোমাইশার চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি ওকে খাইয়ে নিজেও খেলো। তারপর ক্রিস্টোফারকে দিল। সাফনের শরীরের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে রুমাইশা নিশ্চিন্তে চোখ দুইটা বন্ধ করে পড়ে রইল, ক্লান্ত ও অনেক। সাফন ওকে দুহাতে আগলে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রইল, দৃষ্টি ওর বাইরের দিকে আর কখনো কখনো গাড়ির পেছনে। সতর্ক দৃষ্টিতে ও পেছনের দিকে নজর রাখছে যেন কোনোভাবেই হারবার্টের ছেলেগুলো ওদেরকে না ধরে ফেলে। ঘড়িতে এখন সকাল 8টার কিছুটা বেশি বাজে। বেশ খানিকক্ষণ পথ সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর পর ক্রিস্টোফার বলে উঠল,
আমরা প্রায় আমাজনের কাছাকাছি চলে এসেছি। আপনাদের বাসাটা কোথায়? ঠিকানা দিন, সেখানে নামিয়ে দিয়ে আসবো। সাফন এতক্ষণ চুপচাপ পড়েছিল রুমাইশাকে কোলের ভেতর নিয়ে। ক্রিস্টোফারের কথার উত্তরে ও বলল, প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি আরও কিছুটা সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দিন, আমরা এইখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছে যাব। ক্রিস্টোফার সম্মতি জানিয়ে গাড়ি চালানো জারি রাখলো। সে প্রথম থেকে সাফন আর রুমাইশাকে দেখেছে। রুমাইশার প্রতি সাফনের এমন যত্ন আর ভালোবাসা দেখে তার শুধুই নিজের স্ত্রীর কথা মনে পড়ছে। সেও তার স্ত্রীকে এভাবেই ভালোবাসতো, কিন্তু সৃষ্টিকর্তা তাকে আর ভালোবাসার সুযোগ দেয়নি। গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে তার স্ত্রী পরপারে পাড়ি জামায়। এখন সে শুধুই স্মৃতি। ক্রিস্টোফার দীর্ঘশ্বাস ছাড়ল একটা। ঠিক তখনই সাফনের বুকের উপর থেকে নিজের ন্যাতানো মাথাটা হঠাৎ করে উঠিয়ে ফেল রুমাইশা। ওর কান দুটো খাড়া হয়ে গেল। ভ্রুকুটি করে ও আরও ভালো করে শোনার চেষ্টা করলো কিছু একটা, আর তারপরে সাফনকে বলল, এদিকে অনেক উচ্চ স্পিডে কয়েকটা গাড়ি আসছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি সেগুলোর শব্দ, শো শো করে আসছে সেগুলো। সাফন চকিতে তাকালো একবার রুমাইশার দিকে, তারপর ক্রিস্টোফারকে জিজ্ঞেস করলো, এইখান থেকে আমাজনের ভেতর যেতে কত সময় লাগতে পারে ক্রিস্টোফার? গাড়ি ফুল স্পিডে চালালে আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন। কিন্তু আপনারা ফরেস্টের ভিতরে কেন যাবেন? আমাদেরকে এখানেই নামিয়ে দিন ক্রিস্টোফার, বাকিটুকু আমরা নিজেরাই চলে যাব। ক্রিস্টোফার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। সাফন রুমাইশাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রাস্তায়। তারপর ক্রিস্টোফারকে বলল, আপনার এই উপকার আমরা কখনোই ভুলবো না ক্রিস্টোফার, সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিন। রুমাইশা নিজের গলা থেকে সামসুলে দেওয়া স্বর্ণের সরু চেনটা খুলে ক্রিস্টোফারের হাতে দিয়ে বলল, আপনার এই উপকারের কোনো মূল্য হয় না, কিন্তু তবু আপনি এটা রেখে দিন। আপনি শুধুমাত্র আমাদের জন্য এতখানি রাস্তা পাড়ি দিয়েছেন। আপনার যা খরচ হয়েছে সেটা এর থেকে রেখে দিয়ে বাকিটা উপহার হিসেবে গ্রহণ করবেন। খুশি হব অনেক। আপনাকে অনেক ধন্যবাদ। ক্রিস্টোফার চেনটা নিতে চাইল না। রুমাইশাকে ফিরিয়ে দিতে গেল কয়েকবার, কিন্তু রুমাইশা নিল না, বলে দিল যে এটা তার প্রাপ্য। এরপর ওরা ক্রিস্টোফারের থেকে বিদায় নিয়ে রাস্তা বাদ দিয়ে বাসা বাড়ির ভেতর দিয়ে সামনে আগাতে থাকলো, যেন ওদেরকে কেউ দেখে না ফেলে। রাস্তার দলে ফেলে মানুষ বের হতে শুরু করেছে। সবাই যার যার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রাস্তা থেকে বের হয়ে ছুটে চলেছে রাস্তায়। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। ভোরের থেকে এখন লোক সমাগম একটু বেশি হয়েছে, আর এসবের ভেতর দিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে হেঁটে চলেছে সাফন আর রুমাইশা। দৌড়াচ্ছে না, দৌড়ালে সাধারণ মানুষ ওদের সন্দেহ করবে। সোজা হয়ে পূর্ব দিকে হাঁটছে ওরা। মাঝে মাঝে রাস্তার মানুষজনের কাছে জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছে যে তারা আসলে সঠিক রাস্তায় এগোচ্ছে কিনা। একবার আমাজনে পৌঁছে গেলে সাফনের আর চিন্তা থাকবে না, কারণ আমাজনের অধিকাংশ এলাকাই ওর নখ দর্পণে। রুমাইশাকে নিয়ে ও সবচেয়ে সেফস্ট জায়গাতে চলে যাবে, যেখানে ওদেরকে কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না, আর সেখানে কেউ জঙ্গলি জানোয়ারের ভয়ে যাবেও না। সাফনের পায়ে চোট লাগা জায়গাতে ব্যথা ক্রমশ বেড়ে চলেছে, তবু নিজের সর্বশক্তি দিয়ে হেঁটে চলেছে ও। ওর বাঁ হাতে শক্ত করে ধরা রুমাইশার ডান হাত। রুমাইশা হাঁটতে হাঁটতে নিজের তলপেটটাতে মাঝে মাঝে হাত বুলাচ্ছে। থেকে থেকে ব্যথায় মুচড়ে উঠছে সেখানটা, কিন্তু সাফনকে কিছুই বলছে না, বলে সাফন ওকে নির্ঘাত কোলে তুলে নিবে। মানুষটা নিজের পায়ের ব্যথাতেই নড়তে পারছে না। পাটা মুচকে গেছে, খানিকটা কেটেও গেছে, ফুলে গেছে সেই জায়গাটা। এই অবস্থায় রুমাইশা কোন মুখে নিজের সমস্যার কথা বলবে? সাফন কয়েকবার জিজ্ঞেস করেছে ওকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু রুমাইশা প্রতিবারই মাথা নাড়িয়ে না বলেছে। কিন্তু ভেতর ভেতরে শেষ হয়ে যাচ্ছে ও। ওরা খুব দ্রুত গতিতে হাঁটছে। যে জায়গাটাতে লোকজন শূন্য পাচ্ছে সেখানটাতেই হাঁটার গতি আরও অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওরা। এভাবে বসত বাড়ির অলিগলিতে হাঁটতে হাঁটতে একসময় বসতি শেষ হয়ে এলো। ওদের সামনে এখন পুরোপুরি ফাঁকা জায়গা। ওদের থেকে প্রায় কিলোখানেক দূরে আমজনের সূচনাদের রেখা দেখা যাচ্ছে। গাছের শাড়িগুলো চোখে পড়তেই রুমাইশা উচ্ছ্বাসিত হয়ে উঠল। মুহূর্তে নিজের পেটের যন্ত্রণা ভুলে আনন্দে আটখানা হয়ে গেল ও। চোখে মুখে ওর আনন্দের ঝিলিক দেখা গেল। সাফর নিজের বামে তাকিয়ে দেখল রুমাইশার ওই উচ্ছ্বাসিত মুখখানা। জঙ্গলটাকে দূর থেকে দেখলেই তার বইয়ের এমন অবস্থা, তাহলে যখন জঙ্গলের ভেতরকার সেই চোখ ধাঁধানো সৌন্দর্যটা দেখবে তখন না জানি কি করবে। রুমেশার হাসিখানা মুখটা দেখতে দেখতেই নিজের ঠোঁট দুটো চড়া হয়ে এলো সাফনের। রুমেশা আনন্দের চোটে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সামনে। সাফন মানা করছে কয়েকবার এমন ব্যাঙাচির মতো না লাফাতে, কিন্তু রুমেশা শোনেনি। রুমেশা শুধু ভাবছে
এই জঙ্গলের ভিতরেই এক সম্পূর্ণ নতুন জীবনের সূচনা হতে চলেছে ওদের। পুরোপুরি অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করতে চলেছে ওরা। সেখানে গিয়ে কি ওরা আদিম মানব সমাজের মতো পশু শিকার করে খাবে, জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে লড়াই করে টিকে থাকবে? কিন্তু তার তো বাচ্চা পেটে, কিভাবে কি করবে? কথাটা মাথায় আসতেই নিজের ডান দিকে তাকালো। তার থেকে 1.5 ফুট লম্বা বিশাল দেহী সাফনের সুদর্শন মুখটার দিকে তাকালো ও। চোখ বন্ধ করে ভরসা করার মতো একটা চেহারা, যার বুকে মাথা রাখলে পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা পোটলা গুছিয়ে রোমাসের মস্তিষ্ক ত্যাগ করে। এই মানুষটা থাকতে তার কিসের চিন্তা? যে মানুষটা চাইলে তার স্ত্রী আর সন্তানের জন্য পুরো বিশ্বকে নিজের হাতের থাবা দিয়ে রুখে দিতে পারে। সেই মানুষটা পাশে থাকলে আর কি চাই? রোমেশা মুগ্ধ চোখে দেখতে থাকলো বড় বড় পা ফেলে সদর্পে সামনে হেঁটে চলা সাফওয়ানকে, যার সাথে ওর পা মিলিয়ে হাঁটতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে বারবার। আর মানুষটা নিজের বাম হাতে রোমেশাকে এক প্রকার টেনে নিয়ে চলেছে সামনের দিকে। রোমেশা কল্পনার চোখে দেখতে পেল একজন খুবই যত্নশীল পিতাকে, যে তার ছোট্ট তুলতুলে বাচ্চাকে পরম যত্নে নিজের বুকের ওপর ঠেকিয়ে রেখেছে এক হাতে, আর অন্য হাতে আগলে রেখেছে নিজের স্ত্রীকে। অন্য পাশে ঘন জঙ্গল, এখানে কত রকমের প্রাণী, ছোট বড়, শান্ত হিংস্র, বড় বড় দাঁতওয়ালা মাংসাশী প্রাণী, সাপ বিচ্ছু, কিন্তু কোনো কিছুই এই মানুষটির উপস্থিতির কারণে তাদের আশেপাশে ঘেঁষছে না। একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে উৎসুক চোখে সে প্রাণীগুলো দেখছে তাদের অভয়ারণ্য নতুন আগত এই সদস্যগুলোকে। নিজের অজান্তেই রোমাশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। রোমাশা তার দিকে তাকিয়েছে অনুভব করে সাফন নিজের বামে তাকালো। রোমাশার চোখে চোখ পড়ল ওর, ভুরু নাচি ইশায় জিজ্ঞেস করলো কেন তাকিয়ে আছে। সাফনের ইশারায় প্রশ্নের উত্তরে রোমাশা মাথা নাড়িয়ে বোঝালো যে কোনো কারণেই এমনিতে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখ দুটা স্পষ্ট জানান দিল যে আপনাকে পেয়ে আমি ভাগ্যবান। সাফন যেন ওর চোখের ভাষা বইয়ের লেখার মতোই পড়ে ফেল। প্রেমময় হাসি হেসে রুমাশার গাল টেনে দিল আদর করে, কিন্তু হঠাৎ করে রুমাশার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। চকিতে একবার পেছন ফিরে তাকালো। রাস্তা শেষ হয়ে গেছে অনেক আগেই, জঙ্গলের শুরু পর্যন্ত পুরোটাই খোলা মাঠ, কিন্তু পেছন দিকে সেই রাস্তার দিক থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ আসছে। রুমাশা উদ্ভ্রান্ত দৃষ্টিতে সাফনের দিকে তাকালো আরও একবার, তারপর হঠাৎ করে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, সাফওয়ান, দৌড়ান। আর বলতে না বলতে দূর থেকে 2টা কালো রঙের গাড়ি ওদের দিকে ধেয়ে আসা দৃশ্য দেখতে পেল ওরা। সাফন ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই কোনো কিছু না ভেবে রুমাশার হাতটা নিজের হাতের মুঠির ভেতর নিয়ে ছুট লাগালো। পায়ের ব্যথার কথা ওর আগে মাথায় এলো না। রুমাশা সাফনের হাতটা শক্ত করে ধরে রইল, যেন এই হাত ছাড়া মাত্রই ওরা একে অপরকে হারিয়ে ফেলবে চিরতরে। সাফন নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে, ওর পাশাপাশি রুমাইশাও। পেটের ব্যথাটা দৌড়ানোর কারণে তত্ত্ব করে বের চলেছে, চোখ দুটা ঝাপসা হয়ে আসছে ওর। তারপরও প্রাণপণে ছুটে চলেছে, কিন্তু গাড়িগুলো প্রচণ্ড দ্রুত গতিতে এগোচ্ছে ওদের দিকে। ওরা প্রায় আমাজনের কিনারে পৌঁছে গেল। সাফন নিরাপত্তার জন্য রুমাইশাকে নিজের সামনে টেনে আনলো, যেন ওরা কোনো আক্রমণ করলে সেটা আঘাতটা তার আগে শরীরে এসে লাগে, তার স্ত্রীর শরীর যেন স্পর্শ না করে। আর তার এই ভাবনাই সত্যি হলো। গাড়ির ভেতর থেকে একজন গার্ড সাফনকে লক্ষ্য করেই বুলেট ছুঁল, আর সেটা সে বিঁধল সাফনের বা হাতের বাহুতে। যন্ত্রণায় দাঁত মুখ কুচকে ফেল, কিন্তু দৌড়ানো থামালো না। বুলেটের শব্দে চমকে উঠে চিৎকার দিল রুমাইশা, আর বুলেটটা যে সাফনের শরীরে এসে বিঁধেছে সেটা বুঝতে পারার পরই ও অসহায় চোখে সাফনের দিকে তাকালো একবার। যন্ত্রণায় মুখটা কালো হয়ে আছে সাফনের, ঘন ঘন দম ফেলছে ও। ওর এক হাতে এখনও রুমাইশার হাতটা মুঠি করে ধরে রাখা। এক দৌড়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল ওরা। শুরুর দিকে জঙ্গলটা অনেকটাই পাতলা, দূরত্বের সাথে সাথে ঘনত্ব বেড়েছে এটার। গাড়ি দুটো জঙ্গলের কিনারায় থেমে গেল। গাছপালার কারণে গাড়ি নিয়ে সামনে আগানো আর সম্ভব না। গাড়ি থামিয়ে গাড়ির ভেতর থেকে লাফিয়ে বের হলো প্রায় 30 বন্দুকধারী গার্ড। ওরা বের হয়ে সাফনদের পালিয়ে যাওয়ার রাস্তা অনুসরণ করেই ওদের পিছু নিল। ছুটতে ছুটতে সাফন একবার পেছন দিকে তাকালো। দূর থেকে গার্ডগুলোকে গাড়ি রেখে ওদের পিছু নিতে দেখে সাফন দাঁড়িয়ে গেল। ওকে হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। সাফন রুমাইশাকে নিজের কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুম্বন বসিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, ওদেরকে থামাতে হবে রিমু, নইলে ওরা আমাদের পিছু ছাড়বে না। আমরা যত দূর যাব ওরাও যাবে।
এখন আমি যা বলবো তাই শুনবি। এইখান থেকে সোজা দৌড়ে যাবি। দৌড়াতে দৌড়াতে একসময় দেখবি একটা প্রচুর লম্বা আর অনেক অনেক প্রশস্ত একটা লাল পাতাওয়ালা গাছ। ওই গাছের কাছে পৌঁছে নিজের ডান দিকে দৌড়বি। সেখানে একটা পানির ছোট্ট ঝর্ণা আছে, আর তার পাশে অনেকগুলো গুহা পরপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওখানে গিয়ে লিন্ডা বলে ডাক দিবি। তারপর সাফন নিজের শরীরের উপরাংশ থেকে নিজের পোশাকটা খুলে রোমেশের হাতে বেঁধে দিয়ে বলল, ডাক দিয়ে এইটা গুহার মুখের কাছে ছুঁড়ে ফেলবি। ফেলে সাথে সাথেই সেখান থেকে সরে পড়বি। ভুলেও সেখানে দাঁড়িয়ে থাকবি না। যেখানে পারিস চলে যাবি। আর শোনার চেষ্টা করবি কোথাও নদীর পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে কিনা। যেদিকেই শব্দ শুনবি সেদিকেই চলে যাবি। আমি বেঁচে থাকলে তোকে অবশ্যই খুঁজে বের করব। তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন। আর যদি আমি বেঁচে না থাকি, বলে আমার সন্তানকে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখার দায়িত্ব তোর ওপর। রমেশ হা হয়ে শুধু শুনল সাফনের কথা। বুকের ভেতরটা মোচুতি উঠল ওর। সাফন কি বলছে এসব? ও বেঁচে থাকবে না মানে কি? ও কেন বেঁচে থাকবে না? রোমেশের সাথে সাথে সাফনের কথার বিরোধিতা করে জন গলায় বলল, আমি আপনাকে এইখানে একা ফেলে রেখে কোথাও যাব না। আপনার কিছু হলে কি হবে? আমার সন্তানের কি হবে? আমি আপনাকে ছাড়া এখানে বেঁচে থাকবো কিভাবে? মোটেই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো আপনার সাথে। বলতে বলতে রুমাশার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সাফন অধৈর্য হয়ে উঠল। গার্ডগুলো ছুটে আসছে ওদের দিকে। সময় নেই হাতে বেশি। রুমেশের গাল দুইটা দুহাতে আগলে নিয়ে ও বলল, এখন এসবের সময় নয় রিমু। আবেগে জীবন চলে না। আমি যা বলছি সেটা শুনবি তুই। যেভাবে যে ডিরেকশনে যেতে বলেছি যাবি। যা করতে বলেছি করবি এখনই। আর এক মুহূর্ত দেরি নয়। বলে রুমাইশাকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল সাফান। তারপর রুমাইশের দিকে তাকিয়ে নিজের পেছন দিকে হাঁটতে শুরু করলো ও হারবাটের কাটতে উদ্দেশ্যে। আর সেই দিকে আহত চোখে তাকে উচ্চস্বরে কেঁদে উঠল রুমাইশা। তারপর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলো সাফনের বলে দেওয়া স্থানে যাওয়ার উদ্দেশ্যে। ঊর্ধ্বশ্বাসের সামনে ছুটে চলেছে রুমাইশা। ওর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। হাঁপাচ্ছেও। পেটের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। ছুটতে ছুটতে চারিদিকে নজর বুলিয়ে যাচ্ছে ও সে প্রশস্ত লাল রঙা পাতাওয়ালা গাছটার উদ্দেশ্যে। কতক্ষণ ধরে ছুটছে তার হিসেব নেই কোনো। ওদিকে সাফন কি করছে সেই চিন্তায় মাথার ভেতরটা ওর ঘুলিয়ে যাচ্ছে। সাফনের খারাপ কিছু হয়ে যাবে এই ভাবনায় মাথায় আসছে শুধু। আর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। রমেশা দৌড় থামানোর প্রয়োজন। পা দুইটা আর পেরে দিচ্ছে না, শরীরও সায় দিচ্ছে না। কিন্তু এখন আর কোনোভাবেই থামা যাবে না। একবার থামলে আর দৌড়াতে পারবে না ও। ওর শরীর হাল ছেড়ে দিবে পুরোপুরি। ছুটতে ছুটতে হাতে ধরে রাখা সাফনের পোশাকটা বুকে জড়িয়ে ধরল রুমেশা। আর তারপরে হাউমা করে কেঁদে উঠল ও আবার। সেই কান্নার শব্দে সচকিত হয়ে উঠল এতক্ষণের নীরব হয়ে থাকা জঙ্গলের ভেতরটা। আশপাশ থেকে ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে থাকা ছোট ছোট প্রাণীগুলো ছুটে পালালো রুমাশার কান্নার শব্দে। গাছের ডালে থাকা পাখিগুলো এমন শব্দে সচকিত হয়ে ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল। আরও অনেকক্ষণ ছুটে চলার পর সে কাঙ্ক্ষিত লাল পাতাওয়ালা গাছটা দেখা পেল রুমেশা। গাছটাতে দেখা মাত্রই নিজের ভেতরে যেন এক আশার আলো দেখতে পেল ও। তারপর সাফনের কথা মতো নিজের ডান দিকে মোড় নিয়ে ছুটল ও। বড় বড় গাছটার লতা পাতার ভেতর দিয়ে পায়ের হাইকিং শুয়ের নিচে মারিয়ে গেল কত শত স্যাঁতসেঁতে পরিবেশে থাকা পোকামাকড়। এদিক জঙ্গলটায় অনেক ঘন। উঁচু উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে কোনো রকমে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে মাটিতে। হাঁটু পর্যন্ত ঝোপঝাড় গজিয়ে আছে সবখানে। এখানে যে মানুষের পা পড়ে না সেটা এই হুলিয়া দেখলেই বোঝা যাচ্ছে। ছুটতে ছুটতে একসময় রুমাশার চোখ পড়ল সেই ছোট্ট ঝর্ণা আর তার পাশে থাকা এক ঝাঁক বড় বড় আকৃতির গুহা। রুমেশা দৌড় থামিয়ে দিল। হাঁটুতে দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে ও হাঁপাতে লাগলো। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে ঝর্ণার কাছে এগিয়ে গিয়ে সেখান থেকে কোষ করে পানি খেল ও। তারপর হাতে মুখে খানিকটা পানি ছিটিয়ে দিয়ে সাফনের কথা মতো গুহার কাছাকাছি এল ও। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে উচ্চস্বরে লিন্ডা বলে ডাক দিল। এরপর সাফনের গায়ের পোশাকটা দলা পাকিয়ে ছুঁড়ে মারল ও গুহার সামনে। কিন্তু সাফন ওকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিল, কিন্তু সেটা না করে ও ওখানেই দাঁড়িয়ে রইল কি হয় সেটা দেখার জন্য। কিন্তু কিছুই হচ্ছে না দেখে ও আরও একবার উচ্চস্বরে ডাক দিল লিন্ডা বলে। আর তখনই গুহার ভেতর থেকে জঙ্গলের নির্জনতা ভেদ করে ওর কানে এলো এক হিংস্র ফোঁস শব্দ, যার নড়াচড়ার বাড়ির শব্দ বলে দিচ্ছে যে সে গুহার ভেতর থেকেই এদিকেই আসছে। আর শব্দটা শোনা মাত্রই নিজের পেছন দিকে এক পা করে
পেছোতে শুরু করলো রুমাইশা। পর মুহূর্তেই রুমাইশাকে ভয় চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে গুহাগুলোর ভেতরের সবচেয়ে বড় গুহাটা থেকে নিজের মাথা বের করলো বিশাল এক পাইথন, যার আকার দেখে রুমাইশার চোখ উল্টে যাওয়ার জোগাড়। দানবের মতো গুহার ভেতর থেকে একটু একটু করে বের হয়ে আসছে সেটা। চোখ দুইটা তার হিংস্রতায় পরিপূর্ণ। জিহ্বা দ্বারা নিজের আশপাশটা পরখ করে সে দেখে নিচ্ছে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। রুমাইশা যেন হাঁটতে ভুলে গেল। এমন বিশাল পাইথন পৃথিবীর কেউ আগে দেখেছে কিনা তার সন্দেহ। মুখের আকৃতি দেখে মনে হচ্ছে আস্ত একটা ষাঁড়ের ঘোড়া গিলে ফেলা তার জন্য কোনো কঠিন কাজ হবে না। অনায়াসেই ঘোড়াটাকে গিলে ফেলতে পারবে সে। আর তখনই রুমাইশা বুঝল সাফওয়ান কেন তাকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিল। কিন্তু সাফওয়ানের কথা না শুনে সে চরম বোকামি করেছে। লিন্ডা ধীর গতিতে একে বেঁকে বাইরে বের হয়ে আসছে। সে কতখানি লম্বা সেটা রুমাইশা এখনো বুঝে উঠতে পারেনি, কিন্তু যেটুকু গুহার ভেতর থেকে বের হয়েছে সেটুকু দেখেই রুমাইশার দম বেরিয়ে যাওয়ার জোগাড়। ধীর গতিতে এক পা করে পিছিয়ে যেতে লাগলো লিন্ডাকে বুঝতে না দিয়ে। লিন্ডা আরও কিছুটা বের হয়ে এসে নিজের মাথাটা উঁচু করে ধরল, আর তার সেই মাথার উচ্চতা ছাড়িয়ে গেল রুমাইশাকে। রুমাইশার দ্বিগুণের থেকেও বেশি উচ্চতায় উঠল লিন্ডার মাথাটা। আর সেই মুহূর্তেই লিন্ডার নজর গেল তার থেকে কিছুটা সামনে পড়ে থাকা পোশাকটার দিকে। পরিচিত পরিচিত একটা গন্ধ নাকে এলো তার। শরীর নেড়ে একে বেঁকে গুহা থেকে ও একটু বের হয়ে এলো সে। আর তারপর পোশাকটার কাছে এসে নাক দিয়ে কিছুক্ষণ পরখ করলো পোশাকটা। আর এরপর পোশাকটা কার সেটা বুঝতে পারল লিন্ডা। পোশাকটার সাথেই নিজের মাথা ঠেকে পরম আদরে গুতাগুতি করতে থাকলো। কিন্তু এই পোশাকের মালিক কই? লিন্ডা এবার সন্দেহের চোখে তাকালো তার থেকে বেশ কিছুটা দূরত্বে দাঁড়ানো রুমাইশার দিকে। পোশাকের মালিকের মতোই গড়নের অন্য একটা জিভ দেখে সে কিছুটা কনফিউজড হলো প্রথমে। আর সেই জিভটা থেকেও কিছুটা পোশাকের মালিকের গায়ের গন্ধ আসছে। মাটিতে পড়ে থাকা পোশাকটা সে আরও একবার নাক দিয়ে পরীক্ষা করলো। কেমন যেন একটা বিপদ বিপদ গন্ধ নাকে এলো ওর। আর মুহূর্তে একে একে দুই মিলিয়ে পোশাকের মালিকের বিপদের কারণ হিসাবে সে রুমাইশাকে দায়ী করে ফেলল। রুমাইশার দিকে গড়গড় করতে করতে এগিয়ে এলো লিন্ডা। ক্রোধে তার ফোসফোসানি বেড়ে গেল আগের থেকেও অনেক বেশি। রুমাইশা ভেবে পেল না কি করবে। লিন্ডা নামের এই পাথাইনটা যে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই এগিয়ে আসছে সেটা বুঝতে বেগ পেতে হলো না তার। দিশেহারা হয়ে উঠল রুমাইশা। লিন্ডা ওর দিকে ফুসতে ফুসতে এগিয়ে আসছে। এই মুহূর্তে না পালালে নির্ঘাত লিন্ডার পেটে যাবে ও। ভয়ে রুমাইশার নিঃশ্বাস পড়তে শুরু করলো ঘন ঘন। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে ওর। পেটের ব্যথাটা যেন এ ভয়ের কাছে মিইয়ে গেল। কোন দিকে ও দৌড়াবে বুঝতে পারল না। ও যেদিকে যাবে লিন্ডাও নির্ঘাত সেদিকে যাবে। তাহলে ও এখন কোথায় যাবে? এসব ভাবনা চিন্তা করতে করতে লিন্ডা ফুঁসে উঠল। মুখ দিয়ে অদ্ভুত এক গর্জনও পুরোপুরি বেরিয়ে আসলো গুহার ভেতর থেকে। আর লিন্ডার দীর্ঘ দেখে রুমাইশার হৃৎপিণ্ড থেমে গেল যেন। লম্বায় প্রায় 40 ফুটের কাছাকাছি হবে পাইথনটা। রুমাইশা ঘোর বিপদ টের পেল। আর সেই মুহূর্তে লিন্ডার মুখ থেকে গড়গড় শব্দ করে ঝড়ের গতিতে এগিয়ে আসলো রুমাইশার দিকে। আর তা দেখে রুমাইশা ভয়ে চিৎকার করে মৃদু গতিতে ছুটে পালালো সেখান থেকে। আর ওকে ছুটে পালিয়ে যেতে দেখে লিন্ডাও ওর পিছু নিল। ফোঁসফোঁস করতে করতে সে একে বেঁকে ঝড়ের গতিতে এগোচ্ছে রুমাইশার পেছনে। আর রুমাইশা লিন্ডার হাত থেকে বাঁচতে ছুটে চলেছে যেদিক থেকে এসেছিল সেই দিকে। বুলেটের আঘাতে সাফওয়ানের বাম পায়ের বাহুতে জখম হয়েছে। নিজের ডান হাত ব্যবহার করে ওর একটু সাইডের সোর্টটা দিয়ে ও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে গার্ডগুলোকে ধরাশায়ী করতে। এর মাঝে আরও কিছু গার্ড এসে পৌঁছেছে। হারভার্টের কাছে ইতিমধ্যেই খবর চলে গেছে যে এখানে শুধুমাত্র সাফওয়ান আছে, ওর সাথের মেয়েটি নেই। শোনা মাত্রই হারভার্টের মেজাজ তুঙ্গে উঠে গেছে। সাফওয়ান যেন কোনোভাবেই বেঁচে ফিরতে না পারে সেটাই আদেশ দিয়েছে ও। সাফওয়ানের কারণে তার অনেক টাকা উড়াতে হয়েছে, কিন্তু লাভে লাভ কিছুই হয়নি। শুধু শুধু তার গার্ডগুলো মরেছে। এখন তার জীবনে প্রথমবার মনে ধরা এক নারীও তার হাতছাড়া হয়ে গেছে।
সাফনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য এখন তার প্রধান কাজ। সাফনের পায়ে আরও একটা বুলেট এসে লেগেছে। এমনিতেই এক পায়ে চোট লেগেছিল, অন্য পায়ে লেগেছে বুলেট। ঠিকভাবে দাঁড়াতে পারছে না ও। পা থেকে সমান তালে রক্তক্ষরণ হচ্ছে। এইভাবে রক্ত পড়তে থাকলে ওর শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট থাকবে না। ডান হাতি এখন ওর শেষ ভরসা, সেটা দিয়েই শত্রুদেরকে এখনো থামিয়ে রেখেছে ও। বাহাতটা নাড়াতেই পারছে না, অবশ্যই আছে সেটা। অধিকাংশ গার্ডদেরই ও ভবলীলা সাঙ্গ করে দিয়েছে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে এই ৫-৭ জনের মতো বন্দুকধারী গার্ড তার উপর খুব ভারী পড়ে যাচ্ছে। সাফন খুব দ্রুত গতিতে মুভ করাই ওরা তেমন সুবিধা করতে পারছিল না এতক্ষণ, কিন্তু সাফনের হাত পা সব কিছুতেই এখন জখম। এখন আরও আগের মতো দ্রুত গতিতে মুভমেন্ট করতে পারছে না, আর সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। সাফন এখন দাঁড়িয়ে আছে, বুলেট লাগার কারণে ডান পায়ের ওপর ভর দিতে পারছে না, তাই ও বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কিছুটা। আঘাতের ফলে মুখের ভেতর কোথাও কেটে গেছে ওর, সেখান থেকে অনবরত ব্লাড আসছে। শব্দ করে একদলা রক্ত মিশ্রিত থুতু ফেললো ও মাটিতে। এরপর চোখ তুলে তাকালো ওর থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর দিকে। তাদের অবস্থাও শোচনীয়, কিন্তু এখনো হাল ছাড়েনি তারা। বন্দুকের গুলিও প্রায় ফুরিয়ে এসেছে। চোখে মুখের অবস্থা দেখার মতো নেই একটারও। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আছে সবগুলো। সাফন দম ফেলছে জোরে জোরে। 2 সাইডেড সোর্ডটা ডান হাতে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ও এগুলো সামনের দিকে। পা থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি ওর। বুলেটটা পায়ের ভেতরে সেভাবে গেঁথে আছে। নড়াচড়া করলেই সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত আসছে। সাফনকে এগিয়ে আসতে দেখে ওদের ভেতরের একজন বন্দুক তাক করলো সাফনের দিকে। ট্রিগারের চাপ দিয়ে শুট করতেই সাফন ঝড়ের গতিতে নিজের 2 সাইডেড সোর্ডটা নিজের সামনে অদ্ভুত কৌশলে ঘোরালো, আর বন্দুক থেকে বের হওয়া বুলেটটা সোর্ডে বাড়ি খেয়ে ছিটকে চলে গেল অন্যদিকে। সাথে সাথেই আবারও ট্রিগারের চাপ দিল সেই গার্ডটা, কিন্তু তার বন্দুকে আর গুলি অবশিষ্ট নেই। ফাঁকা শব্দ করে সেটা নিজের ব্যর্থতা জানান দিল। সবার বন্দুকেই খুব অল্পই বুলেট বেঁচে আছে। চিন্তা করেই বাকি গার্ডগুলো একসাথে বন্দুক তাক করে ধরলো সাফনের বুক আর মাথা বরাবর। সাফন কয়টা বুলেট ঠেকাবে? একটা না একটা গিয়ে তো লাগবেই ওর গায়ে। সাফনও ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জল শক্ত করে নিজের 2 সাইডেড সোর্ডটা নিজের ডান হাতে দক্ষতার সাথে মেলে ধরল। কিন্তু তাদের এই শেষ যুদ্ধের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটল কারোর আকাশ ফাটা চিৎকারের ক্ষীণ শব্দ। জঙ্গলের ভেতর থেকে কেউ চিৎকার করতে করতে এদিকেই আসছে। এমন একটা চিৎকারে সাফন দ্বিধান্বিত হয়ে নিজের পেছনে থাকা ক্রমে ঘন হয়ে যাওয়া জঙ্গলের দিকে তাকালো। গার্ডগুলো এমন চিৎকারে কনফিউজড হয়ে নিজেদের বন্দুক সাফনের উপর থেকে সরিয়ে সাফনের পেছনে তাক করলো বিপদের আশঙ্কায়। সাফন কান খাড়া করে রইল চিৎকারের শব্দটা আরো ভালোভাবে শুনে বুঝে ওঠার জন্য। চিৎকারের শব্দটা আরো গাঢ় হতেই সাফনের বুক কেঁপে উঠল। অজানা এক ভয়ে বুকের ভিতর রক্ত ছলকে উঠল ওর। চোখ মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল ও জঙ্গলের দিকে ফিরে। মুখ দিয়ে শুধু ওর একটা শব্দই বের হলো, রিমু।